পৌষ মাস শেষ হয়ে সবেমাত্র মাঘের সূচনা হয়েছে। ঘন শীতের দাপটে মানুষজন একেবারে অস্থির। কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে। একটু রাত হলেই চারিদিক ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডায় একেবারে জরাজীর্ণ হয়ে পড়ে। গাছের পাতা থেকে টুপ টুপ করে হিম এসে পড়ে মাটি ভিজিয়ে দেয়। এই প্রচণ্ড শীতের সময় আর একটা জিনিস বেশ চলে এই মিঠো বাংলায়। সেটা হলো খোলা মাঠের পাশে কিংবা রাস্তার আনাচে কানাচে সকলে গোল হয়ে বসে তার মাঝখানে আগুন জ্বালিয়ে সে আগুন পোহানো। আর সেই আড্ডায় যদি কোনো প্রবীণ মানুষ থাকে তাহলে তার মুখ থেকে ভূতের গল্প শোনাও বেশ উৎফুল্লের। জুরাল আর নিউটনের এরকম ঠাট্টা তামাশার মাঝেই সেখানে এসে উপস্থিত হলো গ্রামের এক প্রবীণ মানুষ, গণেশ তালুকদার। সকলে তাকে গণেশ খুঁড়ো বলে ডাকে। গণেশ খুঁড়ো ছেলের দলের কাছে এসে তাদেরকে উদ্দেশ্য করে বলল, কি ছেলেরা, এই শীতের দিনে তো বেশ আগুন পোয়াচ্ছ। শীতের দিনে আগুনের পাশে বসতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? যাক, বেশ ভালোই হয়েছে। আগুনে হাত পাগুলো একটু সেঁকে নি। বৃদ্ধ বয়সে হাত পায়ে আর জোর নেই, তার উপরে কদিন যা কনকনে ঠান্ডা পড়েছে। গণেশ খুঁড়ো একজন সাধারণ জেলে। তার জীবিকা ছিল মাছ ধরা। সে খাল বিল নদী নালায় মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে তা দিয়ে সংসার চালাতো। এছাড়াও তাদের অল্প কিছু জমি জমাও ছিল। তাতে অল্প স্বল্প চাষবাস করে তাদের কোনো রকমের দিন চলে যেত। সাধারণ জেলে হলেও খুঁড়োর জীবনটা অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বয়ে গেছে। জীবনে অনেক ভৌতিক অভিজ্ঞতা আছে তার। পাড়ার ছেলেরা গণেশ খুঁড়োর কাছে গল্প শুনতে বেশ ভালোবাসে। এর আগেও তার মুখ থেকে অনেক অভিজ্ঞতার কথা ছেলেরা অনেক শুনেছে। গণেশ খুঁড়ো তাদের পাশে বসে সেই আগুনে হাত সেঁকতে সেঁকতে বলল, অনেকদিন পর আজ তোমাকে পেলাম। আজ এই শীতের রাতে আগুন পোহাতে পোহাতে একটা গল্প বলো তো শুনি। আরে খুড়োর গল্প মানে তো সেই ভূত আর ওই অশরীরীদের কাণ্ড কারখানা। ওসব শুনতে ভালো লাগে না। ওসব জিনিসের কোনো বাস্তবতাই নেই। তুই থাম তো। ভূত বলে যে একেবারে কিছু নেই তা কিন্তু নয়, কিছু না কিছু তো আছে। আচ্ছা খুঁড়ো, তুমিই বলো না, সত্যিই কি ভূত বলে কিছু নেই? খুঁড়ো একটু নড়ে চড়ে বসে আগুনে হাত দুটো ভালো করে সেঁকে জুরালের কথার শোনো তোমরা, ভূত বলে কিছু আছে কি নেই সেটা তো আর এক কথায় বলে দেওয়া যায় না। আমি তোমাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনার কথা বলতে পারি। সেই ঘটনা শুনে তোমরাই বিচার করে দেখবে যে আসলে ভূত বলে কিছু হয় কি না। তা শুনবে নাকি সেই ঘটনা? খুঁড়োর কথা শুনে অন্য সমস্ত ছেলেরা বেশ উৎসুক হয়ে বলল, হ্যাঁ খুঁড়ো, সেই গল্প আমরা শুনবো। তোমার মুখ থেকে গল্প শুনতে আমাদের বেশ ভালো লাগে। সেই অনেক কাল আগের কথা। আমার তখন বিয়ে শাদী হয়নি। আমি আর আমার এক বন্ধু হরি মাছ ধরার নেশা ছিল প্রবল। আমরা যেখানে সেখানে মাছ ধরে বেড়াতাম। আমার তো নেশা ছিলই, হরির নেশা ছিল মারাত্মক। কোথাও যদি মাছের খোঁজ পেত সঙ্গে সঙ্গে আমাকে এসে জানাতো, আর আমাকে সেখানে যাওয়ার জন্য পিড়াপিড়ি করত। আমাদের গ্রামের এই যে চিলমারি খাল তোমরা দেখেছ, এই খালটি ছিল বেশ গভীর। জোয়ার ভাটা খেলতো এই খালে। খালের ওপারে ছিল আর একটি গ্রাম। সেই গ্রামের নাম ছিল শালুকডুপি। লোকে বলতো এই গ্রামটা নাকি অভিশপ্ত। এই গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল বড় ফাঁকা মাঠ ছিল। সেই মাঠের পাশে ছিল একটা শ্মশান। শ্মশানের পাশে একটা বড় বট গাছ ছিল। শোনা যায় ওই গ্রাম কলেরা মহামারীতে উজাড় হয়ে গিয়েছিল। আমাদের ছোটবেলায় দেখেছি গ্রামে কলেরা লাগলে সেই কলেরা সমগ্র গ্রামকে উজাড় করে দিত, আর শেষে লাগতো মরক। মৃত্যুর লাইন লেগে যেত। দেহ সৎকার করতেও কেউ যেতে ভয় পেত। একবার ওই শালুকডুবি গ্রামে কলেরা এলো। চারিদিকে শুধু মরক আর মরক। একের পর এক মানুষ মরতে লাগলো।
শুনেছি এখানে একই পরিবারে 3-4 জন সদস্য সবাই মারা খেয়ে ঘরেই পড়ে রয়েছে। অনেক সময় দেখা যেত সব দেহ দাহ করতে করতে হয়তো বৃষ্টি নেমে এলো। বৃষ্টির জলে চিতার আগুন নিভে গেছে। তখন সেই সমস্ত আধপোড়া মৃতদেহগুলোকে শ্মশানে ফেলে পালিয়ে আসতো সবাই। অনেক সময় এও হয়েছে যে শ্মশানে নিয়ে গিয়ে পুরো দেহটাই ফেলে রেখে এসেছে মানুষেরা। তাদের মুখাগ্নিটুকু পর্যন্ত কেউ করেনি। একে তো অপমৃত্যু, অপঘাতে অকাল মৃত্যু, তার উপরে তাদের সৎকারও সঠিকভাবে না হওয়াতে এই সমস্ত মৃতদেহগুলোর আত্মা মুক্তি পায়নি। তারা অপশক্তি হয়ে ওই শালুকডুবি শ্মশান খোলাতেই ঘাঁটি গেড়েছিল। সে তো বহুকাল আগের কথা। এখন কলের আর নেই, আর কোথাও মড়কও লাগে না। কিন্তু ওই শালুকডুবি গ্রামের মানুষ নাকি ওই শ্মশান খোলার মাঠে এই সমস্ত অপশক্তির উপস্থিতি বহুবার টের পেয়েছে। অনেকে তাদের সেখানে অন্ধকার রাতে ঘোরাফেরা করতে দেখেছে। তারা নাকি এতই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে তাদের দাপটের কারণে ওই গ্রামের মানুষজন শ্মশান খোলার মাঠে তো দূরের কথা, দিনের বেলাতেও যেতে ভয় পেত। একদিন দুপুর বেলা আমি আর হরি এই খ্যাপলা জাল নিয়ে আমাদের এই চিলমারি খালে মাছ ধরছি। অনেক মানুষই তো মাছ ধরতো, তাই এখানে খুব বেশি মাছ আর পেতাম না। কিন্তু আমাদের যে মাছ ধরার নেশা, মাছ আমাদের ধরতে হবে যেন তেন প্রকারে হোক। সেদিন মাছ ধরতে ধরতে হরি আমাকে বলল, গণেশ দা, শালুকডুবি গ্রামে যাবে মাছ ধরতে? শুনিস ওই শালুকডুবি গ্রামের শ্মশান খোলা মাঠের পাশে বেশ কয়েকটি বড় বড় ডোবা আছে। ওখানে নাকি প্রচুর মাছ পাওয়া যায়। যাবে নাকি একদিন আমরা ওখানে মাছ ধরতে? কি বলছিস কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই শালুকডুবি গ্রামে যাবি মাছ ধরতে? ওই গ্রাম কত অভিশপ্ত তা তুই জানি? দিনের বেলা ওখানে মানুষ যেতে ভয় পায়। আরে ওখানে নাকি ভূতের আনাগোনা। এমনিতে আমরা সারাদিন মাছ ধরে বেড়াই এদিক ওদিক। মাছের পিছন পিছন নাকি ভূত ঘুরে বেড়ায়। ভূতের কথা নয় ছেড়েই দিলাম, কিন্তু মা যদি জানতে পারি তাহলে আর আসতে থাকবে না। সে কথা ভেবেছিস? ও গণেশ দা, আরে তোমার মা জানতে পারবে কি করি? আমরা তো আর দিনের বেলা যাব না, আর কাউকে দেখিয়েও তো যাব না। আমরা শালুকডুবি গ্রামে যাব গভীর রাতে, যখন সবাই ঘুমিয়ে পড়বে। আর দেখো, একবার গিয়ে যদি মাছ ধরে আনতে পারি, তখন তো কেউ কিছু আর আমাদের বলবে না, কারণ আমরা এটা প্রমাণ করে দিতে পারবো যে ওই গ্রামে ভূত টুত কিছু নেই। হ্যাঁ, তা নয় রাতের বেলায় গিয়ে মাছ ধরে আনা যায়, কিন্তু ওই শালুকডুবি গ্রামে যেতে গেলেই অনেকটা তো ওই চিলমারি খালের মধ্যে দিয়ে যেতে হবে। নৌকা কোথায় পাবি? আরে নৌকো ঠিকই জোগাড় হয়ে যাবে। তুমি যাবে তো শালুকডুবি গ্রামে মাছ ধরতে, রাতের মধ্যেই তো আবার ফিরে আসবো। শোনো, আমাদের পাড়ার হারান কাকা সারাদিন নদীতে নৌকো পারাপার করে বটতলার ঘাটে বেঁধে রেখে বাড়ি যায়। আমরা হারান কাকার নৌকো খুলে সেই নৌকো নিয়ে শালুকডুবি গ্রামে যাব। আবার তো ভোর হওয়ার আগেই আমরা ফিরে আসব। নৌকো যেমন নেব ঠিক তেমনি বেঁধে রাখবো। শোনো গণেশ দা, তুমি এসব নিয়ে তো চিন্তা করো না। আজ রাতেই যাব আমরা। রাতে কিন্তু ঘুমাবে না, ঘুমের ভান করে চুপি চুপি জেগে থাকবো। তোমার জানলার পাশে গিয়ে তোমার নাম ধরে ডাকলেই তুমি উঠে পড়বে। গণেশ দা, আরে ও গণেশ দা, মাছ ধরতে যাবে না? বাইরে বেরিয়ে এসো। ওরি আমার সামনে সামনে হাঁটতে লাগলো, আর আমি ওর পেছন পেছন হাঁটছি। আমাদের গ্রামের মাটির রাস্তা ধরে হেঁটে আমরা উঠলাম ওই চিলমারি খালের পাড়ের উঁচু রাস্তায়। হারান কাকার নৌকা ঘাটের নিচের একটি খুঁটির সাথে বাঁধা। আমরা সেই নৌকা খুলে উঠে পড়লাম। হরি দেখলাম দাঁড় হাতে নিয়ে বাইতে আরম্ভ করলো। খালের মধ্যে ঝোপঝাড়ের ভেতর থেকে আমাদের নৌকা এগিয়ে চলতে লাগলো সামনের দিকে। মাঝে মাঝে শিয়ালের ডাক আর ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছি।
প্রায় ঘন্টাখানেক পরে হরিকে আমি জিজ্ঞেস করলাম, হরি, আর কত দূর তোর এই শালুকডুবি গ্রাম? গণেশ দা, আমরা প্রায় চলে এসেছি। এই বাঁকটা ঘুরলেই শালুকডুবি গ্রাম পড়বে। ওখানে ময়নার ঘাটে নৌকো বেঁধে আমরা গ্রামে গিয়ে উঠবো। কিছুক্ষণ পরেই নৌকা পৌঁছালো ময়নার ঘাটে। নৌকাটা ঘাটে বেঁধে আমরা উঠলাম উপরে। খালের পাড় ধরে হেঁটে হেঁটে খোলা মাঠ পাড়ি দিয়ে উঠলাম রাস্তায়। মানুষজনের বসবাস খুব একটা আছে বলে এদিকটা মনে হলো না। দুই একটা খড়ের পুরনো কুঁজে ঘর নজরে পড়ল বটে, কিন্তু সেখানে মানুষের অস্তিত্ব আছে বলে আমার মনে হলো না। কিছুটা হাঁটার পরেই একটা বড় ডোবা নজরে এলো। আমি হরিকে বললাম, হরি, এই ডোবায় একবার জাল ফেলে দেখবি নাকি? হ্যাঁ গণেশ দা, মন্দ বলনি। এখানে একবার জাল ফেলে দেখি মাছ পাই কিনা। ক্যাপলা জালটা বার করে জালের দড়ি গুছিয়ে নিয়ে সম্পূর্ণ জালটাকে 3 ভাগে ভাগ করে এক ভাগ কনুয়ে জড়িয়ে বাকি 2 ভাগ 2 হাতে ধরে মারলাম ছুঁড়ে ডোবার জলে। শান্ত শীতের রাতে নির্জনতা ভঙ্গ করে সপাত শব্দে গোল হয়ে জালটি পড়ল ডোবায়। টেনে টেনে তুললাম জালটি। প্রথম খ্যাপেই বেশ কয়েকটা বড় বড় মাছ পড়ল জালে। একটি চিতল, একটি বোয়াল আর কয়েকটি শিঙি ও মাগুর। এত মাছ দেখে খুশি হলাম দুজনেই। লোভে লোভে আবারও ফেললাম জাল, কিন্তু না, আর কোনো মাছ পাচ্ছি না। বেশ কয়েকবার জাল ফেললেও মাছ কিন্তু আর আমাদের কপালে জুটছে না। বেশ বিরক্ত হচ্ছি, ভাবছি অন্য কোনো ডুবাই যাব কিনা। হঠাৎ করেই সেই নির্জনতা ভঙ্গ করে আমাদের পেছন দিক থেকে ফ্যাঁস ফ্যাঁসে গলায় একজন বৃদ্ধ মানুষ বলে উঠল, তোমরা কারা? এত রাতে এখানে মাছ ধরছো? তা তোমাদের বাড়ি কোন গ্রামে? বৃদ্ধের এই কথায় আমরা পেছন ঘুরে দেখি একজন বয়স্ক মানুষ। তার চুল উস্কো খুস্কো, গায়ের বর্ণ তামাটে। সে খালি গায়ে একটা গামছা পরে দাঁড়িয়ে আছে। তার কাঁধেও একটা জাল। বোধহয় এত রাতে সেও মাছ ধরতেই এসেছে। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ খুড়ো, আমরা এখানে মাছ ধরতে এসেছি। আমাদের বাড়ি ওই চিলমারি খালের উপরে নলকরা গ্রামে। তা তুমি এত রাতে এখানে কি করছো? আমিও মাছ ধরতে এসেছি খোকারা। আমি তো প্রতি রাতে এখানে মাছ ধরি। তা তোমরা ওই যে গ্রাম থেকে এত দূরে মাছ ধরতে এসেছো, তোমাদের ভয় ডর নেই? এই গ্রাম তো অভিশপ্ত। এখানে তো অপশক্তিরা ঘোরাফেরা করে। না খুড়ো, ওইসব ভূতের ভয়টাই আমাদের নেই। আর তাছাড়া তুমিও তো বললে যে তুমি এই গ্রামে রাতের বেলা মাছ ধরো। তা তোমার বাড়ি কি এই গ্রামেই নাকি? আর হ্যাঁ, ওই অপশক্তির কথা আমরা শুনেছি বটে। অনেকে তো ভয়ে এই গ্রামের ত্রিসীমানায়ও আসতে চায় না। তা খুড়ো, মাছের কথা তো অনেক শুনেছি যে এই গ্রামে নাকি অনেক মাছ, কিন্তু আমরা তো তেমন মাছ পাচ্ছি না। কেবল একটা চিতল আর ওই ওই একটা বোয়াল পেয়েছি। আর তো কিছু আমাদের জালে ধরা পড়ছে না। যাক, ভূতের ভয় তোমাদের নেই, তা বেশ ভালো। কিন্তু এখানে তো তোমরা মাছ পাবে না। মাছ ধরতে গেলে তোমাদের যেতে হবে ওই ফাঁকা মাঠের পাশে, ঝুপির পাশে যে বড় ডোবাটা আছে ওখানে। তা যাবি নাকি তোমরা ওখানে মাছ ধরতে? আসলে ভূতের ভয়ে ওদিকটা কেউ যায় না কখনো। ওই ডোবায় অনেক বড় বড় মাছ আছে। তোমরা চলো, আমার সাথে চলো। বৃদ্ধের কথাগুলো কেমন যেন মায়াময় লাগছিল, যেন তিনি আমাদের অনেক কালের পরিচিত। তাকে আমাদের বেশ আপনজন মনে হলো। তার এই প্রস্তাবে আমরাও রাজি হয়ে গেলাম। সেই বড় ডোবাটায় যাওয়ার জন্য উদ্যত হলাম। আমরা বৃদ্ধের পেছন পেছন হাঁটতে লাগলাম।
বৃদ্ধ লম্বা লম্বা পায়ে চলতে লাগলো আমাদের সামনে সামনে। এত জোরে জোরে বৃদ্ধ হাঁটছে কি করে? আমরা তার সঙ্গে হেঁটে পারছি না, তার পেছন পেছন আমরা যেন দৌড়াচ্ছি। শেষে গিয়ে পৌঁছালাম সেই ঝোপের আড়ালে বড় ডুবাটার কাছে। সেখানে নেমে বৃদ্ধ তার হাত দিয়ে বেশ কয়েকটা বড় বড় মাছ ধরে কলুয়ের মধ্যে পুরল। আমরা ভীষণ উদ্দীপনায় জাল ফেলতে লাগলাম। কি আশ্চর্য, প্রতি খ্যাপেই জাল ভর্তি হয়ে মাছ উঠছে। সেই বৃদ্ধ কাকাও হাত চাপা করে বেশ কিছু মাছ ধরল। কিভাবে শুধুমাত্র হাতের সাহায্যে এত মাছ ধরা যায় তা আমাদের বোধগম্য হচ্ছে না। সে মাছ ধরছে ঠিকই, কিন্তু তাকে কখনো আমরা দেখতে পাচ্ছি, আবার কখনো দেখতে পাচ্ছি না। এমন যেন একটা আলো আঁধারি খেলা চলছে আমাদের। হরি, অনেক মাছ তো পেলাম, চল এবার ফিরে যাই। আরে দাঁড়াও না গণেশ দা, আর একটু জাল ফেলেনি? এরই মধ্যেই দেখি সেই বৃদ্ধ আমাদের কাছে এগিয়ে এসেছে। খোকারা, তোমরা মাছ ধরতে থাকো, আমি এই কালুই শুদ্ধ মাছটা বাড়িতে রেখে আবার এখনই চলে আসব। এই পাশেই আমার ঘর, একটি ছোট্ট চালা ঘরে আমি থাকি। এই বলে সেই বৃদ্ধ লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল সামনের দিকে। আমি এটা ভেবে অবাক হচ্ছি যে একজন মানুষ এত লম্বা লম্বা পা ফেলে কিভাবে চলে। একটু পরেই আমি যে দৃশ্য দেখলাম তা দেখে আমার শরীর হিমশীতল হয়ে গেল। দেখি সেই বৃদ্ধের পাগুলো হঠাৎ করে অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর বৃদ্ধের শরীরে একটা দানবের আকৃতি ধারণ করলো। দেখলাম বৃদ্ধ তার লম্বা পা দিয়ে একটি বট গাছের মাথায় উঠে বসেছে। সেখানে বসে একটা বড় কাঁচা মাছ খলুই থেকে বার করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বট গাছের নিচটায় ভালো করে লক্ষ্য করে দেখলাম ওটা আসলে একটা শ্মশান। ওই বৃদ্ধ আসলে এক অশরীরী সাধারণ মানুষের বেশে আমাদেরকে তার মায়ায় ভুলিয়ে এই শ্মশানের পাশে নিয়ে এসেছে। বুঝতে আর বাকি রইল না, এটাই তাহলে শ্মশান খোলার মাঠ। আমরা তবে মাছ ধরছিলাম এই শ্মশানের পাশেই। দেখলাম সেই অশরীরী বৃদ্ধের একটা পা বট গাছের ডালে, আর একটা পা নিচে শ্মশানের একটা নিবন্ত চিতার উপরে। সেই চিতা থেকে সাদা ধোঁয়া গোল গোল পাকিয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। আশেপাশে ভালো করে খেয়াল করে দেখলাম অনেকগুলো পচা গলা মৃতদেহ শ্মশানের এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এতক্ষণে বুঝতে পারলাম যে বৃদ্ধ যখন আমাদের সাথে মাছ ধরতে যুক্ত হয়েছিল তখন একটা হালকা উৎকট গন্ধ ভেসে আসছিল আমার নাকে। এখন যেন সেই উৎকট গন্ধটা আরো তীব্রতর হয়েছে এই সমস্ত পচা গলা মৃতদেহগুলোকে দেখার পর। অশরীরী সেই মাছটা তড়িৎ গতিতে খেয়ে নিয়ে কাদেরকে যেন উদ্দেশ্য করে বিভৎস ভয়ঙ্কর গলায় ডাকছে। ওরে তোরা ওঠ, উঠে পড়, আমাদের শালুকডুবি শ্মশান খোলায় দুটো জীবন্ত মানুষ এসেছে। ওই বড় ডোবায় তারা মাছ ধরছে। চল চল চল, ওই জীবন্ত মানুষের কলিজা খাবি চল। এই গ্রাম আমাদের, ওখানে জীবন্ত মানুষের কোনো স্থান নেই। ওদের পর কারণ যে অশরীরী একবার মানুষের পিছু নেয় সহজে তাদের ছেড়ে দেয় না। কিন্তু ভরসার কথা একটাই, ওদের জব্দ করার একমাত্র হাতিয়ার হলো আগুন। আমি লণ্ঠনটা হাতে শক্ত করে ধরলাম। ওরই কোনো রকমের দাঁড় টেনে টেনে নৌকা নিয়ে এগিয়ে চলল বটতলার উদ্দেশ্যে। এই পর্যন্ত গল্প শুনে সেই চ্যাংড়া ছেলেরাও ভয়ে কাঠ হয়ে গেল। আগুন পোহাতে পোহাতে ভয়ে ভয়ে তারা পরস্পরের কাছে এগিয়ে এসে বসল। গল্প শুনছে আর পিছু ওদের মাঝে মাঝে মনে হতে লাগলো সেই শালুকডুবি গ্রামের শ্মশান খোলার অতৃপ্ত আত্মারা বুঝি এখন ওই মাঠে এসে হাজির হয়ে যেতে পারে। জুরাল নিউটনকে উদ্দেশ্য করে বলল, কিরে, তুই তো ভূত বিশ্বাস করিস না, এখন তো বুঝতে পারলি ভূত বলে কিছু হয়? আরে আত্মা যদি মুক্তি লাভ না করতে পারে তারা প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়ায়, বুঝলি? সেই রাতে তোমরা তাহলে ভূতের কবল থেকে বেঁচে ফিরতে পারলে? আমি হলে তো ওখানেই অজ্ঞান হয়ে যেতাম।
আর ওই ভূতেরাও আমাকে ওদের দলের সদস্য বানিয়ে নিত। না মৈনাক, ওই রাতে তখনকার মতো বেঁচে ফিরতে পারলেও বিপদ তখন পুরোপুরি কাটেনি। খুড়ো, বিপদ কেটে যায়নি মানে? তোমরা তো শালুকডুবি গ্রাম থেকে নৌকো নিয়ে এপারে চলে এলে, তাহলে আবার কিসের বিপদের কথা বলছো? সেদিন রাতে নৌকা করে বটতলার ঘাটে এসে নৌকাটাকে ঘাটে বেঁধে রেখে আমি আর হরি উপরে উঠলাম। দুজনেই নিশ্চুপ হয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছি বাড়ির দিকে। নীরব নিস্তব্ধ চিলমারি খালের এলাকায় রাত যত বাড়ছে, কুয়াশার রাশি যেন তত ঘন হয়ে চারিদিকে বিস্তার করছে। হরি কোনো কথা বলছে না। ঢুকিয়ে দিয়ে একা একা বাড়ির দিকে এগোতে লাগলাম। পথ তো চলছি, কিন্তু সেই শালুকডুবির ভয়ঙ্কর পরিস্থিতির কথা আমার মনের মধ্যে থেকে কিছুতেই যাচ্ছে না। হরিদের বাড়ির কয়েকটা বাড়ি পরেই আমাদের বাড়ি। মা বাবা সকলেই ঘুমে অচেতন। আমি বাড়িতে প্রবেশ করলাম, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। বাড়ির কেউ কিচ্ছুটি টের পেল না। মনে মনে ভাবলাম, আজ যদি শালুকডুবি গ্রামের শ্মশান খোলার অতৃপ্ত আত্মাদের হাতে আমাদের শেষ পরিণতি হয়ে যেত, তাহলে বাবা মা তো এর কিছুই জানতে পারতো না। সারা রাতের এত পরিশ্রম আর এত ভয়ের পরে অল্প কিছুক্ষণের মধ্যেই চোখ বুজে এলো ঘুমে। হঠাৎ ঘুমটা মুহূর্তের মধ্যে আমি আমাদের বারান্দায় থাকা সেই তুষ আগুনের তাওয়া ধরে ছুঁড়ে মারলাম সেই অশরীরের দিকে। গনগনে তুষের আগুন ছড়িয়ে পড়ল তার সমস্ত শরীরে। আগুনের ছ্যাঁকা খেয়ে আমার পা ছেড়ে দিল, আর তখন আর তীব্র যন্ত্রণায় চিৎকার করে বাতাসের মধ্যে মিলিয়ে গেল। খুড়ো, তার মানে তুমি বলতে চাইছো যে শালুকডুবি গ্রামের সেই অসুরিটি এই নলকোরা গ্রামে এসেছে অত দূর থেকে? এত দূরে ভূতেরা এলো কি করে এখানে? হ্যাঁ বাবারা, আমিও প্রথমে অবাক হয়েছিলাম যে কত দূর সেই শালুকডুবি গ্রাম, সেখান থেকে কি করে ভূতেদের আসা সম্ভব। কিন্তু যে অতৃপ্ত অশরীরীরা শ্মশান খোলায় রয়েছে, তাদের হাতের কাছে জীবন্ত মানুষ পেয়েও তাদের কলিজা খেতে না পেরে খুবই লালত হয়ে পড়েছিল। তাদের জিভের আগায় লালা ঝরছিল মানুষের কলিজা খাওয়ার জন্য। যে বাঘ একবার মানুষের রক্তের স্বাদ পায়, সেই বাঘের মানুষের মাংস খাওয়ার লোভ অনেক গুণ বেড়ে যায়। এই অশরীরীদের একই অবস্থা হয়েছিল। হাতের মধ্যে জীবিত মানুষকে পেয়েও তারা কিছুতেই কিছু করতে পারেনি, তাদের ঘাড় মটকাতে পারেনি। এটাই ছিল তাদের ক্ষোভের বিষয়। তাই যেন তেন প্রকারে তারা মানুষের কলিজা খাওয়ার জন্য, বিশেষ করে সেই অশরীরী যে বৃদ্ধির ছদ্মবেশে আমাদের সাথে মাছ ধরার ভান করে আমাদেরকে ভুলিয়ে সেই শ্মশান খোলায় নিয়ে গিয়েছিল। তাই তোমাদেরকে বলি, অজানা অচেনা জায়গায়, বিশেষ করে যেখানে অপশক্তির কোনো উপস্থিতি আছে, বা মানুষ কখনো না কখনো যেখানে ভৌতিক কিছুর উপলব্ধি করেছে, সেখানে নির্জন রাতে কখনোই যেও না।